ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलम् सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। জয়গুরু জয়মা সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে। নিগম বার্তার বিগত সপ্তাহে আমরা শুনেছিলাম ঠাকুরের শিষ্যগণের কিছু অমূল্য গল্পকথা। আজও আমরা সেই পর্বেরই দ্বিতীয় অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি, যার নাম শতরূপে অপরূপ স্বামী নিগমানন্দ। সেই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব ঠাকুরের আরও কিছু গল্প, আরও কিছু শিষ্যদের সম্পর্কে জানবো ঠাকুরের লীলা কথা। তাই দেরি না করে চলে যাওয়া যাক আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম বক্তা মৌসুমী রায়ের কাছে। জয়গুরু। জয়গুরু। প্রাণের আরাধ্য দেবতা পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ দেবের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান অর্থাৎ ঠাকুর প্রসঙ্গ শুরু করছি। আজকে শতরূপে অপরূপ নিগমানন্দ পুস্তকের যার লেখা পাতাটি খুলে বসে আছি তার নাম শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠাকুরের একজন অত্যন্ত প্রিয় শিষ্য। ঢাকা জেলার মহাদেবপুর গ্রামে তার বাড়ি ছিল। তার লেখনীতে ঠাকুর তিনি কি চোখে দেখেছেন তো বিশাল লেখাটি, কিন্তু অতটাই যাচ্ছি না। আজকে একটি ছোট্ট প্রসঙ্গ অবতারণা করব। তার লেখা পড়তে গিয়ে একটি জায়গায় খুব ভালো লাগলো। তো আগের দিনই বলেছিলাম যে তার ঠাকুরের পার্ষদরা যেভাবে ঠাকুরের কাছে থেকেছেন, ঠাকুরের সঙ্গে মিশেছেন, ঠাকুরকে যেভাবে পেয়েছেন, যেভাবে আনন্দ পেয়েছেন, তাদের মন প্রাণ ভরে গেছে, সেই জায়গাটুকু আমরা আলোচনার মধ্যে দিয়ে স্পর্শ করার চেষ্টা করব। তো যতটুকু পারি যত সামান্য। তো তার লেখার একটি অংশ, ক্ষুদ্র অংশ আমি আজকে পাঠ করছি। সেটি হচ্ছে যে তিনি একটা খুব সুন্দর লাইন লিখেছেন। অনেক লেখার মধ্যে একটি ছোট্ট অংশ, খুব সুন্দর মনোগ্রাহী লাইন। সেটিতে তিনি লিখছেন, পঞ্চ ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সকলেই চায়। ঠাকুরের নিকটে গেলে পঞ্চ ইন্দ্রিয়েরই পরিতৃপ্তি হইত। রূপ দেখিয়া চক্ষুর, কথা শুনিয়া কর্ণের, শরীরের ঘ্রাণ পাইয়া নাসিকার, প্রসাদ পাইয়া জিহ্বার এবং চরণ স্পর্শ করিয়া ত্বকের। কেন তিনি একথা বললেন?
এগুলি সবই অবর্ণনীয় সত্য কথা। এবং কিন্তু তিনি কিভাবে তার জীবন দিয়ে এই জিনিসটি উপলব্ধি করলেন সেইটুকু শুধু আজকে বলি। তিনি তখন সবে তাদের সেই সময় এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন আর কি। তো সেই সময় এই মহাদেবপুর গ্রামে যোগেশ্বর দার বাড়ির কাছে তার বাড়ি ছিল, এবং যোগেশ্বর দার পিতা এবং তার পিতা যতীন্দ্রনাথের পিতা তারা একই সঙ্গে চাকরি করতেন এবং কুমিল্লায় থাকতেন। তো যোগেশ্বর দা একবার তিনি তখন স্কুলে মাস্টারি করছেন। তিনি যতীনদাকে বললেন, যতীন্দ্রনাথকে বললে, যতীন, দুর্গাপুরে একজন ভালো সাধু এসেছেন, দেখতে যাবে? তো তখন যতীন্দ্রনাথ বললেন যে না, আমি অন্য কাজে যাচ্ছি, আমি যাব না। তো তিনি নিজেই লিখছেন যে তখন সাধু মানে আমার ধারণা ছিল যে জটা জুটোধারী হবে, গায়ে ভস্ম মাখা থাকবে এবং প্রচুর বিভূতি দেখাতে পারবেন, এবং যিনি ধুলোকে চিনি হিসেবে পরিবেশন করতে পারবেন, এই রকম তার ধারণা ছিল ঠাকুর দেবতার সম্বন্ধে। কিন্তু কি হলো না, তাই জন্য তিনি গেলেন না। সাধু আসছেন কি যাবে জাননি। তো তারপর 1316 সালের জ্যৈষ্ঠ মাসে তিনি যখন প্রথম বার্ষিক পরীক্ষা দিচ্ছেন, বাড়িতে এসছেন, পরীক্ষা দেওয়ার পর বাড়ি এসেছেন, তখন নৃপেন্দা অর্থাৎ নৃপেন্দ্রচন্দ্র রায় তখন তিনি তখন অলরেডি দীক্ষিত। তো সেই নৃপেন্দা তার সন্ন্যাসী গুরুকে বাড়িতে এনেছেন শুনে ভাবলেন যে যাই দেখে আসি কেমন তার সন্ন্যাসী গুরু, কেমন দেখতে, একবার দেখে আসি। কিন্তু যখন প্রথম তাকে দেখলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বিভোর হয়ে গেলেন। কি বললেন তিনি? সন্ন্যাসী গুরুর রূপ দেখিয়া বিস্ময়ে পায়ে লুটাইয়া পড়িলাম। ছবিতে শিবের মূর্তি দেখিয়াছি, ইহাতে বর্ণনাও পড়িয়াছি, মনে হলো সাক্ষাৎ শিব সম্মুখে উপস্থিত। সন্ন্যাসী গুরুর সর্বশরীর দিয়ে যেন জ্যোতি ফুটিয়া বাহির হইতেছে। পায়ের পাতা ও গোড়ালি, হাতের তালু রক্তপদ্মের ন্যায় আভা বিশিষ্ট, মুখখানি পূর্ণ চন্দ্র সদৃশ হাস্যমধুর, চাহনি করুণা মাখা। মস্তকের মাঝখানে মেয়েদের সিথির মতো সরল রেখায় বিভক্ত হইয়া কুঞ্চিত কুন্তল, বেণী নিলয় সুবিন্যস্ত জটাকারে মুখমণ্ডলের দুই পাশে ঝুলিয়া পড়িয়াছে। দুই ভুরুর মাঝখানে সিঁদুরের ন্যায় ফোঁটা, ঠিক যেন এক আধারে হরগৌরী সম্মেলন। অর্থাৎ ঠাকুরকে দেখে তার একাধারে হরগৌরী সম্মেলন বলে মনে হলো। তার যেন মনে হলো সেই কীর্তনের সেই দুটি লাইন, আহা কে রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতির শিরুষার। আহা কি রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতির শিরুষার। হেন লয় মনে, হেন লয় মনে, এ তিন ভুবনে তুলনা মিলে না তার। আহা কি রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতির শিরুষার। জয় গুরু। ঠাকুরকে দেখে তার কীর্তনের এই লাইন দুটি মনে পড়েছিল। ঠাকুর তখন গেরুয়া বসন পরতেন, পায়ে খড়ম দিয়ে চলতেন। খড়ম পায়ে দিয়ে চলবার সময় মনে হতো যেন একটা পদ্ম ফুলের ছাপ খড়মের ওপর পড়ছে। চলবার সময় হাতে চিমটা থাকতো, কমণ্ডলুও সঙ্গে থাকতো। সরকার মহাশয় তখন ঠাকুরের সঙ্গে আসিয়াছিলেন। ঠাকুর তখন ছোট ডাবা হুকায় নল লাগাইয়া তামাক খেতেন। তামাক খাওয়ার সময় বাম হাতে যখন হুকা ধরতেন, তখন ওই কালোর পাশে হাতের তালুর পদ্মাভা আরও যেন উজ্জ্বল রূপে প্রকাশ পেত। কি অপূর্ব লেখা! ভেবেই দেখিনি কখনো। আমরা ঠাকুরের রূপ বর্ণনা যারাই করেছেন অদ্ভুত সুন্দর করে করেছেন। উনি ওনার দৃষ্টিতে কি অপূর্ব করে বলছেন যে হুকার যে কালো রং,
তার পাশে হাতটা এত সুন্দর পদ্মের আভার মতো রং, সেটাও যেন একটা মানে বিকশিত হচ্ছিল সেই হাতের সৌন্দর্য। যখন তিনি হাসতেন আর তার সমস্ত শরীর দিয়েই যেন হাসি ফুটে বের হতো, সব কিছুতেই তার আনন্দ ছিল। যেসব ঘটনা অহরহ আমাদের সম্মুখে ঘটছে, তাহাতে আনন্দ পাওয়ার কোনো কারণই আমরা খুঁজে পাই না। তাহাতেও দেখিয়াছি তিনি আনন্দে উৎফুল্ল হইতেছেন। তিনি নিজে আনন্দে পূর্ণ, তাই সেই আনন্দ যেন তিনি চাপিয়া রাখিতে পারিতেন না। জগৎ সংসারটাই যে তার নিকট আনন্দময়, এই বোধ বাহিরেও প্রকাশ হইয়া পড়িত। তখন কেহ কোনো প্রশ্ন করলে আনন্দে উথলিয়া উঠিতেন। উত্তর দেওয়ার সময় মুখ দিয়ে যেন খই ফুটিত এবং সুধা বর্ষণ হইত। কথা এত মধুর হইতে পারে তাহা কখনো শুনি নাই। তাহলে প্রথমে যে কথাটি তিনি বললেন যে আমাদের পঞ্চেন্দ্রিয়ের যে রসনা আনন্দ, তার প্রথম হচ্ছে ঠাকুর দর্শনে, তা আমাদের যে চোখের যে দৃষ্টি, সুধানন্দন দৃষ্টিতে তিনি আনন্দ পেতেন। আবার তার বাণী শুনে তার শ্রবণেন্দ্রিয় আনন্দ পেত। আরও একটা বিশেষত্ব ছিল যে কেহ কোনো প্রশ্ন করলে সেখানে যাহারা উপস্থিত থাকত তাদের অন্তরের প্রত্যেক প্রশ্নেরই মীমাংসা হইয়া যাইত। ঠিক যেমন আর্যদর্পণের বাণীটি আমাদের বহু লোকের বহু সমস্যার মীমাংসা করে দেয়। এবং একটা অদ্ভুত ব্যাপার, সঙ্গে এটা হতো অনেক সময়, হয়েছে অনেক সময়, আমি আমার বাস্তব জীবনে আমি দেখেছি, কোনো একটা প্রশ্ন বা কোনো একটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সঙ্গে গেছি, তো সেদিন কোনো ঠিক থাকে না, কেউ একটা কোনো বাণী পাঠ করলেন, কেউ একটা কোনো চিঠি পাঠ করলেন, ঠিক তার মধ্যে দিয়ে তার উত্তরটা আমরা আজও পাই। সেদিন যেমন তারা পেতেন যে ঠাকুর কোনো একটি প্রশ্নের মীমাংসা করছেন, বহুজন তার উত্তর পেতেন। যারা যখনই ঠাকুর যেখানে যেতেন বহু লোকের সমাগম হতো, বহুজন, এবং সবাই ঠাকুর চাইতেন যে সবাই প্রশ্ন করুক, কিন্তু সবাই সে প্রশ্ন করার সাহস থাকতো না, চুপ করে বসে থাকতো যে ঠাকুর কখন বলবেন কথা, তারা চুপচাপ শুনবেন। তো কেউ না কেউ একটি প্রসঙ্গ উত্থাপন করে দিলেই তার মধুর বাণী বর্ষিত হতো। তাই সেই বাণী শুনে শ্রবণেন্দ্রিয় আনন্দিত হতো। সমাধি, সেই সময় তাহার প্রায়ই সমাধি হতো। কখনো কথা বলতে বলতে, কখনো ভালো গান শুনে, কখনো বা কীর্তনে যোগ দিয়ে উদ্দণ্ড নৃত্য করতে করতে সমাধির সময় ওষ্ঠ দুটি কাঁপিতে থাকিত, চক্ষু দুটি দিয়া অনবরত অশ্রুধারা বহিতে থাকিত। সমাধি ভঙ্গের সময় কাহার সঙ্গে যেন মধুর স্বরে কথা বলিতেন এবং খিলখিল করিয়া হাসিতেন। সমাধি ভঙ্গের পর তাহার বালকের ন্যায় অবস্থা হইত। রামকৃষ্ণ তিনি পরমহংসদেবের কথা তিনি আর কি পড়েছিলেন, যতীন্দ্রনাথ দাদা পড়েছিলেন, তো আগে পড়েছিলেন, ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার আগে তিনি রামকৃষ্ণদেবের সমাধি পড়েছিলেন। তো তিনি বলছেন যে আমি সেই বইয়ে পড়েছিলাম, আর চোখের সামনে ঠাকুরকে যখন দেখলাম ওইরকমভাবে সমাধিস্থ হতে, আমি বিহ্বল হয়ে গেলাম যে কোনো একে তো ঠাকুর অত সুন্দর দেখতে, তার মধ্যে তার ওই ভাবন্মাদ দশা, দুটোই সেই যতীন্দ্রনাথ দাদা পর্যবেক্ষণ করে সামনে থেকে দেখতে পেয়েছিলেন। ঠাকুর শ্মশানে বেড়াতে ভালোবাসতেন। একদিন আমার খুব জ্বর হয়েছিল, তো সেই জ্বর নিয়ে ঠাকুর শ্মশান থেকে ঘুরে এসে বসেছেন তো নৃসিংহদার বাড়িতে। তো সেখানে গিয়ে যতীনদা কী করেছেন না, উনিও জ্বর গায়ে ঠাকুরের কাছে গিয়ে গুটিসুটি মেরে চুপ করে এক জায়গায় বসে আছেন। তো ঠাকুর কি করেছেন, তখন ঠাকুর অতটা ওর সাথে যতীনদার সাথে তখনও সেভাবে পরিচয় হয়নি। তো ঠাকুর ওইরূপ বসে থাকা দেখে বলছেন, ওটা ওইরূপভাবে বসিয়া আছে কেন? তখন নৃসিংহ দাদা বলছেন, ও যতীন, ওর জ্বর হয়েছে। ঠাকুর বললেন, দেখি এদিকে এসো তো। দিয়ে ঠাকুর তার হাতটা ধরে একটু ঝাঁকিয়ে দিলেন যতীনদার, দিয়ে বললেন, কই জ্বর নেই তো। অবাক কাণ্ড, যতীনদা তো অবাক। একটু আগে তিনি জ্বরে একদম গুটিসুটি মেরে বসেছিলেন, যেই ঠাকুর তাকে স্পর্শ করলেন, ওই যে স্পর্শেন্দ্রিয়, ত্বকের ঠাকুরের চরণ স্পর্শ করে, ঠাকুরের অঙ্গ স্পর্শ করে তিনি সেই আনন্দ অনুভূতি লাভ করেছিলেন যা ত্বকের স্পর্শ অনুভব করে। আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে আরেকটি ত্বকের আনন্দ। তো সে তো স্পর্শের আনন্দ তো তিনি পেলেনই, তাছাড়াও একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল, তার গায়ে নিমেষে জ্বর সেরে গেল। তিনি বাড়ি গিয়ে দেখছেন যে না, আর কিচ্ছু নেই। বললো, মা আমি ভাত খাবো, আমার খুব খিদে পেয়েছে।
কেউ আর বারণ করলো না, দেখলো হ্যাঁ সত্যিই তো জ্বর নেই। তো পরদিন সকালে যখন ঠাকুরের কাছে গেলেন, তিনি দৌড়ে গেছেন সুস্থ শরীর নিয়ে, খুব ছোট তখন তিনি। তো যাই হোক, ঠাকুর কি করলেন না, তাকে দেখে একটুখানি মুচকি হাসলেন। তো এটাই অবাক লাগে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও তার দৃষ্টি এড়িয়ে যায়নি। সে একটা অপরিচিত ছেলে, মনের আকাঙ্ক্ষা নিয়ে, শুধু ভালোবাসা নিয়ে, ঠাকুরকে দেখে তার মুগ্ধতা নিয়ে তার পায়ের কাছে বসেছিলেন। তো তিনি নিমেষে তার জ্বর সারিয়ে দিলেন। তো যাই হোক, সে কিন্তু চায়নি, ঠাকুরকে বলেনি যে আমার জ্বর সারিয়ে দাও, কিন্তু ঠাকুরের স্পর্শ এতটাই মানে কি বলবো, বিশাল ব্যাপার। তাকে স্পর্শ করা, তার হাতটা ধরে যে তাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সে জ্বর মুক্ত হলেন। লিখছেন ও মানে বিহ্বল হয়ে গিয়ে যতীন দাদা লিখছেন যে তার ভালোবাসার কথা আর কি বলবো, মনে হতো পিতা মাতার নিকটও এত ভালোবাসা, এত আদর পাইনি। মানে ঠাকুরের কাজ ছাড়া হতে ইচ্ছে করতো না। তার এত ভালো লাগতো ঠাকুরের কাছে গেলে, নিজের বাবা মার ভালোবাসা তিনি ভুলে যেতেন এবং কিছুতেই ঠাকুরের কাজ ছেড়ে তার যেতে ইচ্ছে করতো না। ঠাকুরের শরীরের ঘ্রাণ, যেটা একটু আগে নাসিকা, একটা হলো আমাদের এতক্ষণ বললাম রূপ, ঠাকুরের রূপ দেখে চক্ষুর, কথা শুনে কর্ণের, এবং স্পর্শে চরণ স্পর্শ বা ত্বক স্পর্শ করে ত্বকের যে স্পর্শ। এবার আসি ঘ্রাণের বা নাসিকার যে আনন্দ অনুভূতি তিনি পেয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে ঠাকুর, এটা আমরা সবাই জানি যে ঠাকুর যে পায়খানা যখন আসতেন, পায়খানা করে থেকে যখন আসতেন, তখন হাতে মাটিও দিতেন না এবং কাপড়ও ছাড়তেন না, কিন্তু তার শরীর এবং কাপড় দিয়ে সব সময় সুগন্ধ বের হতো। সেই গন্ধ আতর এসেন্সের গন্ধের মতো নয়, পদ্ম গন্ধ মিশ্রিত অন্য এক রকমের। যারা সেই গন্ধ পেয়েছেন শুধু তারাই বুঝতে পারবেন, অন্যকে বোঝানো যাবে না। আমি যতক্ষণ তার নিকটে থাকতাম ততক্ষণ হয় বসে তার পায়ে হাত বুলিয়ে দিতাম, না হয় পাশে দাঁড়িয়ে পাখার বাতাস করতাম। আমার পক্ষে ওই কারণে ঠাকুরের গায়ের এবং কাপড়ের গন্ধ পাওয়ার যথেষ্ট সুযোগ ঘটত। তাহলে তিনি গন্ধতেও তিনি ভাবতেন যে এমন এক মহাপুরুষ যার গায়ে সব সময় পদ্মের মতো এক গন্ধ বেরোতো, একটা অদ্ভুত গন্ধ, যেটা যারা না পেয়েছে তাদেরকে ঠিক সেইভাবে বলে বোঝানো, তিনি বলছেন, সম্ভব নয়। এরপর আসি স্বাদ, জিহ্বা। আমাদের পঞ্চেন্দ্রিয়ের আরেকটি ইন্দ্রিয় হলো জিহ্বা। তো জিহ্বা কিভাবে না, ঠাকুর যখন আমরা সেটা সবাই এখনও অনুভব করি, তখন তিনি সেটা যেমন অনুভব করেছিলেন, এখনও আমরা সেটা অনুভব করি যে ঠাকুরের প্রসাদের স্বাদ সেটা অতি মধুর। আজ এত বছর পরেও আমরা তার দিনাতিদিন শিষ্য ভক্ত হয়েও যখন তার প্রসাদ ভক্ষণ করি, তার মতো অমৃত তুল্য আর কিছু থাকে না। তো সাধারণ জিনিসও তিনি লিখছেন, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদা লিখছেন যে সাধারণ খাবার জিনিসও ঠাকুরের প্রসাদ হয়ে আসলে অত্যন্ত মধুর লাগতো। ঠাকুর শাক ভালোবাসতেন এবং নৃপেন্দার বাড়িতে যতীনদা তাকে ঠাকুরকে নিজে হাতে মটর কলাই শাক তুলতে দেখেছিলেন, এবং সেই শাক প্রসাদই যারা পেয়েছিলেন তারা সকলেই বলেছিল যে ঘৃতদুগ্ধ ও রসনার এমন তৃপ্তিদায়ক হয় না। অদ্ভুত ব্যাপার, সামান্য ঠাকুরের হাতে তোলা শাক, সেই শাক প্রসাদ যারা খেয়েছেন তারাও বলেছেন যে মানে ঘৃত দুগ্ধ মানে ঘিযুক্ত দুধের জিনিসের যে স্বাদ, তার চেয়েও অপূর্ব স্বাদ সেই শাক রান্নার। তো তার মানে এই পঞ্চ ইন্দ্রিয় যে কিভাবে তার কাছ থেকে আনন্দ পেয়েছিল সে কথা তিনি লিখেছেন। আরও একটি কথা তিনি লিখেছেন যে তিনি যখন ঠাকুরের কাছে থাকতেন, আশ্রমে যেতেন, খুব ভোরবেলায় উঠে যেতেন এবং চান করতেন, করে বকুল ফুল কুড়িয়ে ঠাকুরের জন্য মালা গাঁথতেন, এবং মালাটি গেঁথে তিনি ঠাকুরকে যখন সকালে পরাতেন, ঠাকুর আস্তে করে মাথাটা একটু নিচু করতেন, তিনি মালাটি পরিয়ে দিতেন, এবং তাতে তার যে আনন্দ তৃপ্তি হতো ঠাকুরের মালাটি পরানোর পর, তিনি ঠাকুরের মুখেও একটা আনন্দ অনুভব মানে প্রকাশ দেখেছিলেন। মুখে কিছু বলতেন না, কিন্তু তার হাসি মুখ, তার প্রসন্নতা, এসব তিনি দেখেছিলেন। তো এটা আমার ছোটবেলার একটা ব্যক্তিগত ভাবের কথা বলি এই মালা গাঁথা প্রসঙ্গে। যখন খুব ছোট ছিলাম, বুঝতাম না অত কিছু, মাদের যেদিন সঙ্ঘ থাকতো রবিবার বাবা মা সঙ্ঘে যেত, তো আমি সকাল থেকে সে তখনকার দিনে ছোটো ছোটো যে কাঠটগর হয় সেই কাঠটগর তুলতাম এবং মালা গাঁথতাম যে আজকে সঙ্ঘে তাহলে আমার মালাটা দেবো আর কি।
ভালো পারতাম না হয়তো, তাও যেটুকু পারতাম অন্যদের তুলনায় হয়তো ভালো পারতাম না, কিন্তু যা পারতাম আমার খুব ভালো লাগতো। মোটা সেই সাদা মালা, তো সেই সাদা মালা গেঁথে রাখতাম এবং বাবা মা নিয়ে যেত এবং অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন, নিজে যখন যেতাম তখন তো দেখতামই, ভীষণ একটা গর্ববোধ করতাম যে আমার মালা গাঁথা মালাটা আজকে ঠাকুরকে পরানো হয়েছে। সেই যে তৃপ্তি, সেই যে আনন্দ, সেটা বোধহয় মানে জানি না, মানে হয়তো অন্যরকম, সেটা সবাইকে বলে বোঝানো সম্ভব নয়। এটা অহংকার নয়, এটা একটা আত্মতৃপ্তি। একটা ঠাকুরকে মালা গেঁথে যদি আমি রেখে দিই ঘরের মধ্যে, তাতে তো কোনো তৃপ্তি নেই, কিন্তু ঠাকুরকে পরানোর মধ্যে যে একটা তৃপ্তি, যে আনন্দ, সে বোধহয় বলে বোঝানো নয়। তো সেই কথাই যতীনদা বলেছেন আজকে তার এই ছোট্ট একটি কথার মধ্যে দিয়ে, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের পরিতৃপ্তি, এই কথাটি এত সুন্দরভাবে, মানে আমার এত ভালো লাগলো যে একটা সাধারণ কথা, যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের পরিতৃপ্তি তো আমরা সবসময় চাই। আমরা জিভে ভালো খাবার চাই, আমরা ভালো জিনিস দেখতে চাই, তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দূর দূরান্তে বেড়াতে যাই চোখের শান্তির জন্য, আমরা ভালো শব্দ শোনার জন্য আমরা গান শুনি, নাটক শুনি, আবৃত্তি শুনি, শ্রবণ ইন্দ্রিয়কে খুশি করার জন্য। কোনো খারাপ জিনিস কি আমরা শুনতে চাই? আমরা আমাদের ত্বকের যাতে আমাদের আরাম পায় তার জন্য আমরা ত্বকের পরিচর্যা করি, আমরা শীতের দিনে গরম পরিবেশে থাকতে যাই, আবার গরমের দিনে আমরা এসি চালাই বা ঠান্ডা পরিবেশে চাই, কি না ত্বককে আনন্দ দেবো, ত্বককে সুস্থ রাখবো। কিন্তু এইসবের ঊর্ধ্বে এই বাস্তবিক জিনিসগুলো, এই যে জাগতিক জিনিসগুলোর ঊর্ধ্বে গিয়ে এক সদ্গুরু মহাপুরুষকে দেখে যে পঞ্চ ইন্দ্রিয়ের তৃপ্তি হতে পারে, সব কথাগুলোই জানা, কিন্তু এরকম সুন্দর করে যে বর্ণনা করা যেতে পারে শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে, এই ছোট্ট অংশ থেকে আমি সত্যি আনন্দ পেলাম এবং তার এই দেখা দৃষ্টিবোধকে আমি প্রণাম জানাই এবং ঠাকুরকেও প্রণাম জানাই। সকলকে জয়গুরু। জয়গুরু। এতক্ষণ ধরে আমরা শুনলাম মৌসুমী রায়ের কাছে শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠাকুর সম্পর্কে কিছু গল্প। শুনে আমরা সত্যি আনন্দিত হলাম, আমরা মুগ্ধ হলাম। একটু সাদবদল করতে হয়, তাই শিলিগুড়ি থেকে এবার ডেকে নিচ্ছি কবিতা বণিক মাকে, যিনি বৃক্ষরোপণ সম্পর্কে তার একটি প্রতিবেদন আমাদের শোনাবেন। জয় গুরু। জয় গুরু, জয় মা। আজ এই বৃক্ষরোপণের উদ্দেশ্যে ঠাকুর মহারাজের বৃক্ষরোপণ নিয়ে একটা প্রতিবেদন। পৃথিবীর সব গাছগাছালির সাথে কোনো না কোনোভাবে মানুষ খুবই উপকৃত। গাছ মানুষ ও জীবজন্তুর এক সেবায় চিরদিনই অক্লান্ত সেবক। গাছের মতো অক্সিজেন কেউ তৈরি করতে পারে না, বিশুদ্ধ অক্সিজেন। আর গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে সূর্যরশ্মির সাথে সেটার বিক্রিয়া হয়ে তখন আমাদেরকে শুদ্ধ অক্সিজেন দেয়, যা আর কেউ এত শুদ্ধ অক্সিজেন তৈরি করতে পারে না, এখনও পারেনি। বিশুদ্ধ অক্সিজেন না থাকায় বা আমাদের শ্বাসকষ্ট হয়, সেটার প্রথম প্রমাণ পাই আমরা হাই অল্টিটিউডে যখন পাহাড়ের উপরে যাই, অনেক উচ্চতায়, সেখানে আমাদের শ্বাসকষ্ট হয়, কারণ কোনো গাছপালা সেখানে থাকে না। এটা আমাদের বড় প্রমাণ। আর এই গাছ, যা আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের প্রয়োজন হয়, প্রত্যেকটা কাজে মানুষের জীবনের, কেন গাছপালা পশু পাখিদেরও আশ্রয়স্থল, মানুষেরও। মানুষ ওই গাছপালার প্রথম তো গাছের তলায় বা গাছের কোটরে বাস করত, তারপর গাছের ডালপালা কেটে নিজেদের বাসগৃহ বানায়, আর গাছের ফুল, ফল, লতা পাতা, মূল, কাণ্ড, ছাল সবই মানুষের খাদ্য হিসেবে, ওষুধ হিসেবে, আসবাবপত্র বানাতে, কারুশিল্পের জন্য, মানে গৃহসজ্জা বলো বা কোনো রকম ওষুধপত্র, যা কিছু পুজো পার্বণ, আচার অনুষ্ঠান, সব কিছুতেই গাছের আমাদের প্রয়োজন। এই পশু পাখিদেরও আশ্রয়স্থল এই বনভূমি। তো সেই জন্যে মানুষ, আমরা যার স্নেহে এত সুরক্ষিত,
আমরা প্রতিটি মানুষ তাই তাপহরা, তৃষাহরা, শ্যামল সুন্দর, এই শ্যামল সুন্দরকে আহ্বান করে শ্যামলের প্রাণমূর্তিখানি মৃত্তিকার মর্তপটে যেন সাজিয়ে তুলতে পারি। জয় গুরু। আমি এখন মা ঠাকুর মহারাজের তৈরি, নিজের হাতে তৈরি মঠের, আসামের যে মঠ তৈরি করেছেন সেই নন্দনকানন সম সেই মঠ তৈরির কথা বলবো। সেই বৃক্ষরোপণ, ঠাকুরের নিজের হাতে বৃক্ষরোপণ সন্ন্যাসী ব্রহ্মচারীদের হাত দিয়ে তৈরি করা, সেই তারা জঙ্গল ভেদ করে পরিষ্কার করে, তারা জঙ্গল অর্থাৎ দুর্ভেদ্য গহন অরণ্য, যেখানে হিংস্র পশুদেরও ভয় ছিল, আর এত দুর্ভেদ্য লতা গুল্মতে ঠাসা জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করে ঠাকুর প্রথম এসেছিলেন কুমার ভেটিচাপড়ি গ্রামে, অরুণা খালের পাশে। সেখানে স্বরূপানন্দজি আর অতুলানন্দজিকে নিয়ে পরিদর্শনে এসেছিলেন সরুরাম পলিতার আহ্বানে। সেখানে আসাম গভর্নমেন্টের নেওয়া 80 বিঘা জমির উপরে সেখানে ঠাকুর প্রথমে দর্শনে এসেছিলেন, তারপরে সেখানে থেকে যান, কারণ ঢাকার গেন্ডেরিয়া আশ্রমে সেই শহরের জনবহুল এলাকায় ঠাকুরের মনে হলো যে এখানে এত কোলাহলে মানে জব সাধন এই সমস্ত বিঘ্ন হয়। এই জায়গাটা তার পছন্দ হলো এবং তিনি সব সন্তানদের নিয়ে এসে তার সন্ন্যাসী ব্রহ্মচারীদের দিয়ে নিজে হাতে সেই জঙ্গল পরিষ্কার থেকে আরম্ভ করে গাছ লাগানো, সে কিভাবে তিনি সেই পরিষ্কার করার পর সেটাকে নন্দনকাননে তৈরি করলেন, সেই গল্পই বলবো। সেখানে মা ছিলেন আমাদের ভৈরবী মা, যেই দেহে আমরা ঠাকুর মহারাজ তো সুধাংশুবালাকেই দেখতেন, 8 বছর ছিলেন মা সুধাংশুবালা ভৈরবী মায়ের দেহে। তো সেই 8টা বছর আমরা এখানে নন্দনকানন হিসেবে পাই। কীরকম ছিল সেই নন্দনকানন? মায়ের শক্তিতে, ঠাকুরের ইচ্ছায় সেই এটা তৈরি হয়েছিল। তার এই মঠের সামনে ঢোকার যে প্রবেশ পথটা, সেখানে তোরণের মতো দুধারে দুটো বড় বড় কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলেন। তার মাঝখান দিয়ে একটা সুসজ্জিত, একটা পত্রসজ্জিত সুদৃশ্য তোরণ। সেই তোরণটা পত্রসজ্জিত অর্থাৎ সেখানে লতা পাতা দেওয়া ছিল, গাছ, লতা পাতারই গাছ ছিল। সেখানে ইংরেজিতে বড় বড় আর বাংলায় বড় বড় করে লেখা আসাম বঙ্গীয় সারস্বত মঠ। আবার সংস্কৃত ও উর্দুতেও ওই কথা লেখা আছে দুপাশে। তোরণ পার হয়েই চওড়া রাস্তা, তার দুপাশে নাগকেশর গাছের সারি। এই গাছগুলো দেখতে যেন ঠিক মন্দিরের চূড়োর মতো ক্রমশ সরু হয়ে উঠেছে। রাস্তার দুধারে নাগকেশর গাছ সারি সারি রোপণ করা আছে। মাঝখানে কিছুটা রাস্তা পার হলে বাঁদিকে সুদৃশ্য একটা তোরণ, মাঝখানে একটা চওড়া উঠোন, দুধারে আম গাছের সারিতে যেন একটা কুঞ্জ রচনা করা হয়েছে। বাইরে এই তোরণ থেকে একটা রাস্তা তরুবীথির মাঝখান দিয়ে বরাবর দক্ষিণ দিকে চলে গেছে। এই রাস্তাকে মাঝখানে কেটে আবার দুসারি নাগকেশর গাছের মধ্যে দিয়ে একটা রাস্তা পুকুরের থেকে বাইরের দরবার ঘর পর্যন্ত গেছে। মঠে ঢুকতেই সদর রাস্তার দুপাশে আম, জাম, কাঁঠাল, লিচু, কুল প্রভৃতি ফলের বিস্তীর্ণ বাগান। কাঁঠাল, লিচু, কুল প্রভৃতি ফলের যে বাগান, তার আবার পশ্চিম দিকে ফুলের বাগান। সেখানে নানা জাতের, নানা সুন্দর সুন্দর রঙের গোলাপ। আর এই যে গোলাপগুলোর সুগন্ধ, এখনকার দিনের মতো তো গোলাপে যেমন সুগন্ধ নেই, কোনো গন্ধই পাওয়া যায় না, কিন্তু তখনকার দিনে সেই গোলাপের খুব সুগন্ধ ছড়াতো। আর এত সুগন্ধ আর এত সুন্দর সুন্দর রং যে মঠায়তন একেবারে খুব সুন্দর হয়ে উঠতো। আর সেই গোলাপ বাগানের বর্ণনা, তার মনোরম শোভা বর্ণনা করাও মানে
ভাষা পাওয়া যায় না, সে এত সুন্দর তার রূপ, নয়নাভিরাম রূপ, মুগ্ধ হয়ে যেতে হয় সেই রূপ দেখলে। এছাড়া আছে তার পাশে স্থলপদ্মের একটা বিরাট বড় ঝাড় গাছ, গ্র্যান্ডিফ্লোরা, ম্যাগনোলিয়া আর তুষার শুভ্র হিমচম্পক, যে ফুলের সুগন্ধে মঠ আয়তন একেবারে সুগন্ধিত হয়ে থাকতো। এই হিমচম্পক ফুল ঠাকুর নিজে হাতে অন্নপূর্ণাকেও দিতেন শুনেছি। নাগকেশর ফুলের গন্ধেও ভরে থাকতো সমস্ত রাস্তাগুলো, কাঁঠালি চাপা, নীল ঝুমকাই, সব মিলে ফুলের বাগানের রূপ যেন সত্যি নন্দনকানন, সৌন্দর্য অবর্ণনীয়। যেমন রঙে, তেমন রূপে, তেমন তার মানে বিন্যাসে, ঠাকুরের যে সুন্দর সাজানো, সেই সাজানোটাই অপূর্ব, অদ্ভুত, অবর্ণনীয়। পশ্চিমের এই ফুলবাগানের ভিতর দিয়ে দরবার ঘরের আঙিনায় যাওয়ার পথ। আঙিনাটা মাখমলি ঘাসে ভরা, অর্থাৎ খুব নরম ঘাস। এই আঙিনায় ঢুকতে গেলে পরপর দুটো তোরণ পার হতে হয়। নাগকেশর বীথির ভিতর দিয়ে যেতে হয়। প্রথম তোরণের মাথায় একটা প্রণব আঁকা, অর্থাৎ ওং, আর দ্বিতীয় তোরণে একটা দরজা আছে। সেটা সর্বসাধারণের জন্য নয়। সদর রাস্তা ও দরবার ঘরের রাস্তায় যেখানে কাটাকাটি হয়েছে সেখানে প্ল্যাকার্ডে একটা সংকেত লিপি আছে। সেই সংকেত অনুযায়ী ফুলবাগানকে ঘিরে ছাত্রনিবাসের সামনে দিয়ে একটা ছোট রাস্তা দিয়ে ঘুরে দরবার ঘরে ঢুকতে হয়। এই পথেও আবার একটা লতামণ্ডিত তোরণ পার হতে হয়। এই উঠোনের চারদিকে কুন্দ ফুলের বেড়া ও তার সামনে নানা রকম সিজন ফ্লাওয়ার দেওয়া আছে। প্রত্যেক তোরণ অপরাজিতা, জুঁই, মাধবীলতার তোরণ ছিল। ফুলের রঙে রঙে আলো হয়ে থাকতো চারদিক। স্বর্গীয় শোভা বিরাজ করত সেখানে। দরবার ঘর, আসন ঘর, পাক ঘর, ভান্ডার ঘর, পরপর এই চারটি ঘর নিয়ে ভেতরে একটা উঠোন। দেউড়িতে লেবেলাটা, প্রবেশ নিষেধ। সন্ধ্যারতির সময় ছাড়া অন্য সময় বাইরের কাউকে এদিকে যেতে দেওয়া হয় না। আসন ঘরের পূর্ব ও উত্তর দিকে ঘিরে ফুলের বাগান, তারই এক পাশে পঞ্চবটী ও তার পাশে সাধন কুটির। এর পেছনে আবার ফলের বাগান, ওইখানে আছে বিল্লকানন, অর্থাৎ সারি সারি বেলগাছ গোল হয়ে ঘিরে আছে। একটা গোল বেদির ওপর শিবলিঙ্গকে ঘিরে বেলগাছগুলো ঘিরে লাগানো হয়েছে। আর তাকে জড়িয়ে মাধবীলতা মাঝখানে সেই গোল বেদির উপরে এমন সুন্দর আচ্ছাদিত হয়ে আছে। এই মাধবী বিতানে মানে ভেতরে যে একটা আলো ছায়ার খেলা খেলে, সেইটা আবার দেখবার মতো, খুব মনোরম আর একটা স্বর্গীয় শোভা যেন সেখানে বিরাজ করত। বেলগাছের বাইরে আবার নানান রকম ফলের গাছ, আর এই ফলের গাছ দিয়ে ঘেরা। এক পাশে একটা ছোট ঘর, ঘরের গাছের পাতাগুলো, গাছের যে পাতাগুলো সেই ঘরের আঙিনায় এমনভাবে সূর্যকিরণ পড়ে যেন মনে হয় ছোট ছোট ফুল ছড়িয়ে আছে। জায়গাটা আবার খুব নির্জন, মনোরম, কারণ ওই সাধন কুটির তো ধ্যান ধারণার খুব উপযোগী। এই সাধন কুটিরটা এখানে ঋষি বিদ্যালয়ের ছেলেরা ক্লাস করে, আর গাছের তলায় তাদের অধ্যাপনা চলে। আর বৃষ্টি বাদল হলে তখন ওরা সাধন কুটিরে ভিতরে গিয়ে ক্লাস করে। এইখানে যে আসন ঘর আছে, দরবার ঘর আর দুটো ভাড়ার ঘর, এই কটাই কেবল খালি টিনের চাল দেওয়া, আর সমস্ত খড়ের চাল, মাটির বেড়া, ঝকঝকে তকতকে করে নিকোনো সব। এই সবই সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিজের হাতে তৈরি। মঠের ব্রহ্মচারীরা সকালে দরবার ঘরে সমবেত হয়। সেখানে প্রাতঃকীর্তন, স্তোত্রপাঠ, প্রার্থনাদি করেন। সন্ধ্যাবেলায় সবাই আসনের আরতিতে যোগ দেন, কীর্তন, স্তোত্রপাঠ আদি করেন।
ফুলবাগানের দক্ষিণে আবার ছাত্রাবাস, তারপরে প্রথমে অফিস ঘর, আচার্যের ঘর, তারপরে কিশোর ও বালক সংঘের ছাত্রানিবাস। এখানে চওড়া উঠোন, এইবারে এই চওড়া উঠোন ঘিরে ছাত্রাবাস আছে, আবার বালক সংঘের যে ছাত্রাবাস তার পাশে আবার সারস্বত গ্রন্থাগার আছে, সারস্বত গ্রন্থাগার, আবার যুব সংঘেরও ছাত্রাবাস আছে। আর এইখানে চওড়া একটা উঠোন আছে, সেই উঠোনকে ঘিরে আছে প্রেসের মেশিন ঘর, কম্পোজিটর ঘর, ছুতোরশালা, তাঁতশালা, কামারশালা, দপ্তরিখানা, ধানের ভাণ্ডার। এখানে এত কাজ হয়, কিন্তু সব মানে কোনো শব্দ দূষণ নেই, এক পাখির কুজন ছাড়া। কোনো বাসনের টুংটাং আওয়াজ নেই, কোনো জোরে শব্দ নেই, কথা নেই, একেবারে নিস্তব্ধ নিশ্চুপ, শুধু এই পাখির কুজনই শুনতে পাওয়া যায়। এগুলো যেন মর্তের এই লীলাভূমি, ঠাকুর মহারাজ ও মায়ের সেই কৃপা বা শক্তি না থাকলে মর্তে এমন সুন্দর, এত কর্মকাণ্ড সহ এত সুন্দর নন্দনকানন পাওয়া বিরল। আর সেই নন্দনকানন ছিল 8 বছর ছিল, আজও আছে, অযুত বৎসর চলছে। এটা কখনো মানে এগুলো সব ঐশ্বরিক জিনিস, সেই জন্য ঠাকুর মহারাজের যা কিছু লীলা সবই যুগ যুগান্ত ধরে চলে আসছে। সেগুলো আমাদের ধ্যান ধারণার মধ্যে দিয়েই চলে, দৃষ্টির মধ্যে দিয়ে চলে। আমরা যেভাবে দেখতে চাইবো, যেভাবে দেখব ঠাকুর মহারাজকে, সেইভাবে চলবে। এই যে এরপরে আছে আবার কাঁঠাল বাগান, আম কাঁঠালের বাগান আর সবজি বাগান। ঋষি বিদ্যালয়ের যে ছাত্ররা, তাদেরকে ঠাকুর ভাগ দিয়েছেন, এক একজনকে এক একটা প্লট করে করে ভাগ দিয়ে দিয়েছেন। তারা সেই সবজি চাষ করে, নিজে হাতে তারা মানে সবজির রোপণ করা বা হাল চালানো, এই সমস্ত জলসেচ করা, সমস্ত তারা নিজে হাতেই ঋষি বিদ্যালয়ের ছেলেরা করে। কেউ আলু, বেগুন, সিম, কপি, রকমারি শাক, এইভাবে তাদেরকে ভাগ ভাগ করে দেওয়া আছে, তারা তৈরি করে, উৎপাদন করে। এরপরে আছে উঁচু করে পাড় দেওয়ার পুকুর, যে পুকুরের চারদিকে খুব সুন্দর ভ্রমণ পথ তৈরি করা আছে, কারণ ঠাকুর এখানে ভ্রমণ করেন বিকালবেলায়। সেই পুকুর পাড়টি আবার খুব সুন্দর মনোরম জায়গা। ঠাকুর মহারাজ নিজেই গাছের বিন্যাস করেছেন, কিভাবে সেই পুকুর পাড় জুড়ে যে ভ্রমণ পথ, সেই পথটার বাইরের দিকে আছে ঠাকুর মহারাজের বিন্যাসটা কীরকম সেটাই বলছি। প্রত্যেক জায়গায় ঠাকুর মহারাজই করেছেন, তবু এই পুকুর পাড়ের একটা অদ্ভুত সৌন্দর্য আছে, মনোরম পরিবেশ, যেন একটা সত্যি উপবন যাকে বলে, আমরা যেগুলো পড়েছি সেই রকমই তিনি এই করেছেন। পুকুর পাড়ের চারদিকে তো ভ্রমণ পথ আছে, আর ভ্রমণ পথটাও খুব সুন্দর, ছোট ছোট পাথর, সাদা পাথর আর ইট দিয়ে সুন্দর করে সেই ভ্রমণ পথ তৈরি করা। আর এই পুকুর পাড়ের বাইরের দিক দিয়ে বড় বড় গাছ, অশোক, নারকেল, সুপারি, বকুল, চাপা গাছ লাগানো আছে, খুব সুশৃঙ্খলায় সাজানো আছে। তার ভেতরের দিকে একটু ছোট, যেমন গোলাপ, টগর, চামেলি, গন্ধরাজ, জবা, এই সমস্ত গাছগুলো লাগানো আছে। আর তার নিচে আছে আনারস গাছ, ঠিক ভ্রমণ পথের পাশ দিয়ে ওই আনারস গাছের সারি, মানে সম্পূর্ণ পুকুর ভ্রমণ পথ জুড়ে, পুকুর পাড় জুড়ে এমনি করে সাজানো। আর রাস্তাটাও তো খুব সুন্দর তৈরি করা, ঠাকুর ভ্রমণ করবেন বলে কথা, সেইখানে এমন সুদৃশ্য পুষ্পে, পত্রে, আলো ছায়া মাখা গন্ধে, মানে এত শোভা, এত সুন্দর, ঠাকুর মহারাজের ভ্রমণের উপযুক্ত সেই উপবনের মতন সৌন্দর্য। আর এই 8 বছর ধরে যে সৌন্দর্য, যে রূপ রস তিনি ঢেলে দিয়েছেন, এই নন্দনকানন তৈরি হয়েছে, বা মর্তলোকে যে নিত্যধাম তৈরি করেছিলেন, সেই তখনকার অন্তেবাসীরা, সন্ন্যাসীরা, প্রত্যেকেই, ব্রহ্মচারীরা, অন্তেবাসীরা, মায়েরা, ছোটরা, প্রত্যেকেই ধন্য। এই নিত্যলোক তৈরি হয়েছিল সেই সমস্ত সন্ন্যাসী, অন্তেবাসী মায়েদের বা ঋষি বালকদের সকলের
একটা শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তির উপর, তাদের জোর, তাদের ভালোবাসার উপর, ঠাকুরের প্রতি তাদের যে বিশ্বাস ভালোবাসা, সেই দিয়ে তৈরি হয়েছিল এই নন্দনকানন। তাই তো নারায়ণী দেবী লিখেছেন, সারস্বত মঠ বলতে তো কতগুলি ঘর বাড়ি আর সারস্বত মঠ বলতে তো কতগুলো ঘর বাড়ি নয়, এইসব গুরুগত প্রাণ আত্মস্থ সন্ন্যাসীদের ভাবমূর্তিই যে সারস্বত মঠের চিৎস্বরূপ। সত্যিই তো আজও এই সন্ন্যাসী ব্রহ্মচারীরা যেভাবে ঠাকুরের সব কিছু আগলে রাখছেন, যেভাবে তৈরি করছেন, যেভাবে এখনও হালিশহর মঠেও আমরা দেখতে পাই নন্দনকানন, অক্লান্ত সেবক আমাদের সুধাংশু মহারাজ যেভাবে তৈরি করছেন, বা অন্যান্য কোকিলামুখেও আছে, বা অন্যান্য আশ্রমগুলোতেও এত সুন্দর সমস্ত ফুল ফলের বাগান তৈরি করা ঠাকুরের নামে, ঠাকুরের উপর শ্রদ্ধা ভক্তিতে দেখলে মন ভরে যায়, সত্যিই ভরে যায়। আমরা মানুষ যারা এই সমস্ত বৃক্ষাদির স্নেহে সুরক্ষিত আছি, তাকেই হত্যা করে আমরা শ্যামল সৌন্দর্যকে ধ্বংস করে পৃথিবীতে ডেকে আনছি মরুভূমির অভিশাপ। তাই আজ আমরা শপথ নিতে বাধ্য হচ্ছি, কারণ বৃক্ষ হত্যা আত্মহত্যারই নামান্তর। বাধ্য হচ্ছি যে দিকে দিকে বৃক্ষরোপণ করে মরুবিজয়ের কেতন ওড়াবো। পরিশেষে জানাই, আমরা ঠাকুর মহারাজের প্রেমের বাঁশির টানে মুগ্ধ আমি, অর্পিলাম তোমায় প্রণামী। জয় গুরু, জয় মা। বর্তমান মানব সভ্যতা তথা বিশ্ব যে কি পরিবেশগত সংকটে ভুগছে, বিশ্ব উষ্ণায়নের সংকটে ভুগছে, সে সম্পর্কে অনুধাবন কিন্তু আমাদের ঠাকুর মহারাজ বহু আগেই করেছিলেন। বৃক্ষরোপণের কি উদ্দেশ্য, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কি, বৃক্ষরোপণ করলে কি হয় ইত্যাদি এই সকল বিষয়ে আলোচনা করলেন আমাদের কবিতা বণিক মা। তিনি আমাদের উদ্বুদ্ধ করলেন সামাজিক দায়িত্ববোধের সাথে, যাতে আমরা পরিবেশ সম্পর্কে আমাদের যে দায়িত্ব সেটাও যথার্থভাবে পালন করতে পারি। পরবর্তী আরেকটি গল্পে চলে যাব আমাদের মৌসুমী রায়ের সাথে, তাই দেরি না করে আবার মঞ্চে ফিরিয়ে আনছি মৌসুমী রায়কে। জয়গুরু। শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আরেকটি খুব ছোট্ট অংশ বলি, তার একটি মনের কথা। আমরা যেরকম খুব সাধারণ, তো উনিও সেই সাধারণের মতো ছোট ছোট আমাদের মনের মধ্যেও যেরকম ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি, ছোট্ট ছোট্ট মানসিক দ্বন্দ্ব উপস্থিত হয়, তারও একটি সেরকম ঠাকুরের কাছে একটি ছোট্ট দ্বন্দ্বের কথা বলি। যদিও তিনি তখন খুবই ছোট, তিনি তখন প্রথম বার্ষিক পরীক্ষা দিয়েছেন। তো তিনি না যৌবনে খুব সুন্দর দেখতে ছিলেন, না তিনি ছোটোবেলায় খুব সুন্দর দেখতে ছিলেন। তো তাকে দেখে তার বয়স বোঝা যেত না, তো যৌবনে পড়লেও তাকে ঠিক কিশোরের মতোই লাগতো, এবং সেজন্য অনেকে তাকে প্রশংসা করে বলতো যে এ বয়সে অনেকে এন্ট্রান্সই পাস করতে পারে না, আর এ ছেলেটি দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়ছে। তো বেশ মেধাবী ছেলেও বটে। তো যা হয়, আমাদেরও তো প্রশংসা শুনলে একটু অহংকার হয়, গর্ববোধ হয়। তো সে তাই হয়েছিল যতীন্দ্রনাথ দাদার। তিনি ভাবলেন যে একটু বেশ অহংকার হয়েছে, যে আমি তাহলে খুব সুন্দর দেখতে, আমার বয়স ধরবে না, তাহলে বয়স নিয়ে একটু বেশ অহংকার ছিল। তো একদিন ঠাকুর কিভাবে দেখুন অহংকার ধ্বংস করে, এই যে ছোট্ট সামান্য তার অহংকারটুকু এসছিল। তো ঠাকুর একদিন হঠাৎ একদিন আশ্রমে সন্ধ্যার সময় ও যেমন অন্যদিন করে ঠাকুরের কাছে বসে, সেরকম বসে ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় ঠাকুর হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত হইয়াছে? এবার যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদা কী করলেন, যতীন্দ্রনাথ দাদা, যে ব্যাস বয়স জেনেছে, ওর তো মনের মধ্যে অহংকার আছে, একটু বাহাদুরি নিতে হবে ঠাকুরের কাছে, দিয়ে বয়স কমিয়ে ঠাকুরকে বললেন। যেই বলেছেন ঠাকুর অমনি গম্ভীর হয়ে গেলেন, মুখে একটা বিরক্ত ভাব, অপ্রসন্ন ভাব, যেরম সুন্দর করে স্নেহ দৃষ্টি নিয়ে অন্যদিন তাকাতেন সেভাবে আর তাকালেন না। তখন তো যতীন্দ্রনাথ দাদা বুঝতে পেরেছেন যে
যে আমি মিথ্যে বলেছি, ঠাকুর বুঝতে পেরে গেছেন। তাহলে ব্যাস, এইবার কি করবেন? এইবার তো অস্বস্তি বোধ হচ্ছে। ঠাকুরকে যে এবার আবার আগ বাড়িয়ে বলবে যে না না আমি ভুল করেছি, সেটাও বলতে পারছেন না, লজ্জা হচ্ছে। আবার সরলভাবে যে কথাটা বলবেন, মানে কেমন একটা নিজের নাম মানে মর্যাদাহানি হচ্ছে মনে হলো। ব্যাস, এরকম একটা অশান্তি শুরু হলো, দ্বন্দ্ব শুরু হলো। কি করি রে বাবা, ঠাকুরকে বলবো কি আবার গিয়ে বলবো যে আমি এরকম ভুল বলেছি? মানে কি হবে বুঝতে না পারে, আমাদেরও হয় না ছোটোখাটো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো এই অশান্তিটা, কিন্তু তিনি সাথে সাথে বুঝতে পেরেছেন যে ঠাকুর তার এই মিথ্যে উত্তরদানে ঠাকুর যে বিরক্ত হয়েছেন সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন। তো দিয়ে কদিন ধরে তিনি খুব অশান্তিতে ভুগছেন যে আমি কি করব কি করব, লজ্জায় আর ঠাকুরের কাছে যেতে পারছেন না, একা একা বসে বসে কাঁদছেন যে কি করি, কিছু তো বলতে পারছেন না। দিয়ে তবুও মনে করলাম রবিবার দিন শহর থেকে অনেক ভক্ত শিষ্য আসে ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো রবিবার যদি ওদের মধ্যে গিয়ে পেছন দিকে বসে থাকি তাহলে ধীরে ধীরে আবার ঠাকুরের কাছে যেতে পারবো। মানে এই যে দূরত্বটা তৈরি হলো মিথ্যে কথা বলার জন্য, আর উনি প্রতিদিনের মতো যেতে পারছিলেন না। তো রবিবার দিনটাকে আশ্রয় করলেন যে ওই দিন তো অনেক শিষ্যভক্ত আসবে, তখন পিছনে গিয়ে টুক করে ঢুকে যাব। দিয়ে তাই করলেন। শহর থেকে লোকজন দেখা করতে এলে বাইরে ঘরে বসেছে এবং তিনি ঠাকুরের সব কথা শুনছেন। সন্ধ্যার সময় অন্যের সঙ্গে চলে উঠেছি, তখন মা ভিতরে ডাকলেন, মা মানে ভৈরবী মা তাকে ডাকলেন। ভেতরে গেলে মা তাকে বারবার জিজ্ঞেস করছেন, ভৈরবী মা তাকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, স্নেহ করতেন, কোলে বসিয়ে খাওয়াতেন, তিনি লিখেছেন অন্য জায়গায়। তো মা আসলে বেশ মিষ্টি ছেলে ছিলেন, ওই জন্য ওকে সবাই খুব ভালোবাসতেন, চেদানন্দ মহারাজ সকলে ভালোবাসতেন। তো জিজ্ঞাসা করছেন যে কি হলো, তুমি এতদিন আসোনি কেন, হঠাৎ এতদিন তুমি আসোনি? উত্তর দিতে পারছেন না, সবাই বারবার জিজ্ঞেস করছেন। তখন হঠাৎ করে মা তাকে বলছেন যে তুমি আজকে ঠাকুর এই সন্ধ্যেবেলায় আজকে এখানে থেকে যাও। তাকে জিজ্ঞাসা করলেন, বললেন যে আশ্রমে থাকতে বললেন, যে আজকের দিনটা তুমি আশ্রমে থেকে যাও। মাই বা কি বুঝে বললেন, এমনি বললেন যে তুমি আজকে অনেক দিন পর এসেছো, আশ্রমে থেকে যাও। সন্ধ্যার এবার তিনি লিখছেন দেখুন, আমি ঠাকুরের পায়ের কাছে, ঠাকুর সন্ধ্যার সময় উঠোনে চেয়ারে বসলেন। আমি ঠাকুরের পায়ের কাছে বসার মাত্র তিনি আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত হইয়াছে? এবং এমনভাবে প্রশ্ন করলেন যেন এই প্রথমবার জিজ্ঞাসা করছেন, আগে কখনোই জিজ্ঞাসা করেননি। এবার ভাবে তার মনে কোনো কোনো যেন কোনো ঠাকুরের মধ্যে কোনো দ্বিধাই নেই। মানে কখন থেকে যতীন্দ্রনাথ দাদা অপেক্ষা করে আছেন যে ঠাকুর একবার ওই প্রসঙ্গটা তুলুক, তাহলেই আমি সত্যি উত্তরটা বলে ঠাকুরের কাছে মানে সারেন্ডার করে দেবো আর কি। দেখুন ঠাকুর ওইটুকু, ওর যে মনের দ্বন্দ্ব, ঠাকুর আবার দ্বিতীয়বার এমনভাবে তাকে প্রশ্ন করলেন যেন মনে হলো আর আগে কখনো জিজ্ঞাসা করেনি। বহু আকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীক্ষার্থীর যেমন আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দের সহিত আমি এবার সত্য উত্তর দিলাম। ঠাকুরও তখন অত্যন্ত প্রফুল্লিত হইয়া বললেন, হ্যাঁ, এবং এই কদিন যে অব্যক্ত কষ্ট আমি পেয়েছিলাম তার থেকে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এই হলেন ঠাকুর। মন দিয়ে প্রাণ দিয়ে যদি নিজের ভুল নিজের ত্রুটি, এখান থেকে এই শিক্ষা নেওয়া যায় যে ছোট থেকে ছোট ত্রুটি হতে পারে, ব্যাপারটা ছোট, কিন্তু তিনি যে মিথ্যে আচরণ করেছিলেন তার মধ্যে যে দ্বন্দ্ব, যে অহংকার ছিল, সামান্য জিনিস নিয়েও অহংকার, ঠাকুর তিনি তার দ্বন্দ্ব ভঙ্গ করেছিলেন। কারণ তিনি ঠাকুরের কাছে সারেন্ডার করে, মানে মন থেকে চেয়েছিলেন যে আমি ভুল করেছি, আমাকে যেন ঠাকুর কাছে টেনে নেন। তাই হয়েছিল। সেই ঠাকুরের সঙ্গে তার সেই ছোট্ট জিনিসটা, আরও অনেক ঘটনা আছে, পরবর্তীতে আসছি। জয়গুরু। জয়গুরু। ঠাকুরের কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। ঠাকুর প্রসঙ্গ শুনে মনটা যেন ভরে যাচ্ছে। আমরা আরও শুনব ঠাকুর সম্পর্কে, আরও কিছু গল্প জানব। এখন আমরা শুনে নিই আরেকটি ছোট গল্প, শিলিগুড়ি থেকে কবিতা বণিক মা এবং ঠাকুর মহারাজের ছোট্ট একটি শিষ্যা প্রীতিশা শিকদারের সাথে। চলুন শুনে নেওয়া যাক সেই গল্প। জয় গুরু, জয় মা। আমি শিলিগুড়ি থেকে কবিতা বণিক। আজকে আমার বন্ধু এসেছে। তোমার নাম? আমার নাম প্রীতিশা শিকদার। ভেরি গুড। ওর নাম প্রীতিশা শিকদার। আচ্ছা, তুমি গল্প শুনবে? হ্যাঁ। কার গল্প শুনবে? কি গল্প? ঠাকুরের। ঠাকুরের গল্প শুনবে? আচ্ছা, তাহলে ঠাকুরের একটা গল্প বলি।
অশ্বিনী দাশগুপ্ত নামে ঠাকুরের এক খুব ভক্ত শিষ্য ছিল, খুব ভালোবাসতো ঠাকুর তাকে। এখন তখন অনেক দিন আগের কথা, তখনও তো ঠাকুরকে দেখেননি অশ্বিনী দাশগুপ্ত। তো সেই সময় তিনি ছিলেন সাব জজ, তো বদলি হয়ে গেছিলেন ময়মনসিংহের পিংনাতে। এখন পিংনাতে পরিচয় হলো জ্যোতিষ চক্রবর্তীর সাথে, খুব ওদের সঙ্গে ভাব হয়েছে, ভালোবাসা হয়েছে, ওদের বাড়িতে যাতায়াত করে। তো পিংনাতে ওদের বাড়ি। জ্যোতিষ চক্রবর্তী একদিন বলছে, জানো আমার বোন আছে একটা, ওর নাম কুসুম কুমারী। হ্যাঁ, ও না একদিন স্বপ্নে ঠাকুরকে দেখেছিলে, এই স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। আমি তো কুসুম কুমারী নাম শুনেছিলাম কালকে। তো ওই কুসুম কুমারীর কথা গল্প করছে, যে কি বলল কুসুম কুমারী, যে খুব সুন্দর গান গায়, খুব সুন্দর এসরাজ বাজাতে জানে, আর অনেক ওর গুণ আছে, খুব পড়াশোনা করতে ভালোবাসে, নানান বই পড়তে ভালোবাসে, রামায়ণ মহাভারত গীতা ভাগবত বা অন্যান্য ধর্মের বই পড়ে, খুব ভালোবাসে, আর খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নম্র স্বভাব। আর জ্যোতিষ ওনার দাদা, তো কুসুম কুমারীর দাদা খুব ভালোবাসে বোনকে। তো বোনের তো হাজব্যান্ড মারা গেছে, দাদার কাছেই থাকে, ওর একটা ছোট্ট মেয়েটার তো এইদিকে তখনকার দিনে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত। তো এদিকে হয়েছে কি, কুসুম কুমারী যখন ঠাকুরের স্বপ্ন দেখলো, ঠাকুরকে দেখলো, অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে ঠাকুর, কি নাম জানে না তো, কিন্তু স্বপ্নে দেখেছে। সেই জন্য খুঁজে 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 ঠাকুরের সব বই জোগাড় করলো, বইগুলো জোগাড় করে করে পড়াশোনা করলো, খুব সুন্দর করে পড়াশোনা করলো। করার পর ঠাকুরকে জানার পরে তখন ওরা বলল কি, যে দাদাকে বলছে যে আমি আমার খুব ভালো লাগে সেখানে যাব ঠাকুরের কাছে। তো দাদার সেরকম পছন্দ না, দাদা বলে না তুমি বাড়িতে থাকো, ওইগুলো পছন্দ না। তো দেখছে দাদা তো পছন্দ করে না, কিন্তু তাড়াতাড়ি করে তার মেয়েটার বিয়ে দিয়ে দিল। তখন 8 বছর 9 বছরে বিয়ে হয়ে যেত। মেয়েটার ভালো বাড়ি ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিল, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে তারপরে ওর দাদাকে বললো, দাদা আমার যত সম্পত্তি আছে তুমি এই মেয়েকে বা যেখানে যেখানে দিতে হয়, আর আমার ঠাকুরের আশ্রমেও কিছু দেবে, দিয়ে দেবে। দিয়ে ও একদিন, তখনকার দিনে মেয়েরা তো বাইরে যেতে পারতো না, ও একদিন ছেলেদের ড্রেস পরে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে ওকে দেখতে না পেয়ে খুঁজে পাচ্ছে না, ওর দাদা তো উকিল, ফোন করে দিয়েছে সব ট্রেনে বা পুলিশদেরকে ফোন করে দিয়েছে, যে যেখানে আমার বোনকে পাবে আমার কাছে ধরে এনে দেবে। তখন ওরা কী করলো, এদিকে ট্রেনে উঠেছে, ও যাবে। তারপরে পুলিশ অফিসার বুঝতে পেরে গেছে যে ও তো ছেলে নয়, ও তো মেয়ে। তখন ওকে বারবার জিজ্ঞেস করাতে তখন বুঝতে পেরেছে, বলে মা তুমি কোথায় যাবে আমাকে ঠিক করে বলো, তারপরে আমি তোমাকে যদি সাহায্য করতে পারি। এমনি করার পরে অনেক আগে তর্ক হয়েছে, হয়েছে, হওয়ার পরেও বুঝতে পেরেছি যে মেয়েটা সত্যিকারে ভালো মেয়ে বা ভালো জায়গায় যাবে। হ্যাঁ, তখন সব বলল যে দাদা যেতে দেবে না, আমি যাব, আমি এরকম স্বপ্ন দেখেছি, তার বই পড়েছি অনেক, আমি সেখানে যাবই। বলে যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে পৌঁছে দেবো। এদিকে হয়েছে কি, এই পুলিশ অফিসারটা ঠাকুরকে চিনতে পেরেছেন। কীরকম জানো, একদিন ঠাকুরের ওখানে গিয়েছিলেন। হ্যাঁ, এমনি গিয়েছিলেন ওখানে, শুনেছেন যে এখানে ঠাকুর নিগমানন্দ সরস্বতী ওই ভদ্রলোক এখানটায় দাঁড়িয়ে আছেন, সম্ভবত পুকুরের সামনে তারা অনেকে মাছ ধরছিল বা এরকম কিছু। তো ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে ভদ্রলোক দেখছে ঠাকুর নেই। বলে আরে ও তো পুলিশ, ও তো সন্দেহ হয়ে গেল, এ কি এইখানে দাঁড়িয়েছিল, এত বড় লম্বা চওড়া সুন্দর লোকটা এখানে দাঁড়িয়েছিল, এখনই নেই, আমি দেখতে দেখতে নেই, কোথায় গেল। অনেকক্ষণ এদিক ওদিক খুঁজলো, ভিতরে গিয়ে ঘরের ভিতর খুঁজছে, বাইরে খুঁজছে, না, এদিকে মাঠ ধুধু করছে, ওইদিকে কিছু নেই। তারপরেই দেখছে কি ওই দিক থেকে একজন লোকের সঙ্গে কথা বলতে বলতে নিগমানন্দ সরস্বতী আসছে ঠাকুর। এ কি, অবাক হয়ে গেল, এটা কি করে হলো। তারপরে সেই অনেকে মানে জিজ্ঞেস করতেও তার ঠিক ভয় লাগছে। তারপর শুনেছে ঠাকুর খুব বড় একজন সাধু, তো সেই ঠাকুরের কাছেই সে যাবে, সেই জন্য তারও খুব যাওয়ার ইচ্ছে। বলে আমি তোমাকে পৌঁছে দেবো। তাই নিয়ে গেল, নিয়ে এবারে গিয়ে বলছে তুমি আমাকে একটা চিঠি লিখে দাও দাদাকে, যে দাদা আমি এখানে নিরাপদে পৌঁছে গেছি, উনি আমাকে পৌঁছে দিয়েছেন, তোমরাও চাইলে এখানে আসতে পারো, আমি এখানেই থাকবো। এই চিঠি লিখে নিয়ে গেল, তা নাহলে ওই পুলিশ অফিসারটাকে আবার জেলে ঢুকিয়ে দেবে। ওই দাদা তো উকিল, সেই জন্য।
তাই ও চিঠি লিখে দিল, আরও কোনো ভয় নেই। তারপর একদিন এই কথা বলছে, তারপরে তো শান্তিমা ওই কুসুম কুমারী দেবী ঠাকুরের কাছে থাকতে লাগলো। পরে তার নাম হলো, সন্ন্যাস হয়েছিল, সন্ন্যাসিনী হয়েছে, তার নাম হলো কি শান্তিময়ী। শান্তিময়ী নাম হলো। এবার সবাই শান্তি মা বলে ডাকতো, কেমন? তো শান্তি মা বলে ডাকতো। তা কোকিলা মুখে আসামে অনেক দিন ছিলেন। তারপরে ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, খুব ভালো স্বভাব ছিল, খুব মিষ্টি করে কথা বলতো, কখনো জোরে কথা বলতো না। হ্যাঁ, খুব ভালো ছিল। তো তো ঠাকুর তাকে কাশিতে একটা আশ্রম করে দিয়েছিল, দিয়ে বললো যে এখানে সব অসহায় মেয়েরা তোমার কাছে থাকবে, তোমার এত ভালো স্বভাব, তোমার এত মিষ্টি স্বভাব, তোমার কাছে সবাই এসে ভালোভাবে থাকবে। সেই জন্য কিন্তু কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে গেলেন। তাই বলছে, জানো আমার বোনটা কুসুম কুমারী খুব অসুস্থ হয়ে গেছে, তো ওকে কলকাতায় আনার ব্যবস্থা করছি। তো কলকাতায় নিয়ে আসলো। এদিকে এই অশ্বিনী দাশগুপ্ত ওরাও কলকাতায় বদলি হয়ে গেছে। তো অশ্বিনী দাশগুপ্ত বলছে কি আমার বাড়িতেই কুসুম থাকবে বললো। তখন বেশ ওখানে গেল, কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এইবারে ওই অশ্বিনী দাশগুপ্তের বউ স্ত্রী কুসুমকে খুব সেবা করত, রান্না করে খাইয়ে আসতো, যত্ন করতো। কারণ উনি তো সন্ন্যাসিনী, অন্য কারো হাতে রান্না খাবেন না, অন্য কোথাও কারো রান্না কিচ্ছু খাবেন না, বাইরের জিনিস খায় না। তো খুব সেবা টেবা করতে করতে উনি ভালো হয়ে গেলেন। কুসুম কুমারী শান্তিমা ভালো হয়ে গেলেন, বাড়িতে এসছে। তখন একদিন বলছি কি, আচ্ছা মা, অশ্বিনী দাশগুপ্তর বউকে, হ্যাঁ, যে মা তুমি আমাকে এত সেবা করলে, তোমার যত্নে আমি ভালো হয়ে গেলাম, তা তোমাকে কি দিই বলো তো? তখন বলে কি দেবে বলো, কিছু দেওয়ার তো কিছু নেই। তখন বলে কি না, আমি তোমাকে এমন এক জিনিস দিতে পারি যা ভূভারতে কোথাও পাবে না, কোথাও পাবে না বলে সেই ঠাকুরের গল্প বলতে লাগলো। কোকিলামুখী ঠাকুরের সাথে কীরকম কী ব্যবহার হতো, কীভাবে ঠাকুর তাদের আদর করতেন, যত্ন করতেন, কি গল্প বলতেন, ঠাকুর দেখতে কেমন, কি করতেন না করতেন, সব সুন্দর করে সে এমনভাবে বলতে লাগলো। আর অশ্বিনী দাশগুপ্তের যে ছেলে মেয়েরা ছিল, ওই ছেলে মেয়েদের নাম তো জানো তুমি না? ননি, মাখন, ছানা, কানু। হ্যাঁ, তো এরাও খুব ভালোবাসতো গল্প শুনতে। এদের সবার এত ভালো লাগলো, রোজ সন্ধেবেলা মা বাবার সাথে, শান্তিমার সাথে বসে বসে ঠাকুরের সঙ্ঘ করে, স্তোত্র বন্দনাদি করে। এবার সেই স্তোত্র বন্দনাদি করে। আর তারপর এর মধ্যে শোনা গেল যে ঠাকুর আসছেন কলকাতায়। তখন কলকাতার যত ভক্ত শিষ্যরা আছে সবাই মিলে একটা বাড়ি ভাড়া করলো ঠাকুরের জন্য, রানী শঙ্করী লেনে একটা বাড়ি ভাড়া করলো, দোতলা বাড়ি। সেই বাড়িটায় সবাই মিলে পরিষ্কার করছে এখন। আর এই যে ননি, মাখন, ছানা, কানু, ছোট ছোট সব ছেলেমেয়েরা, ওরা দৌড়ে দৌড়ে যায় ওই বাড়িতে ঠাকুরকে দেখবে। হ্যাঁ, ঘর পরিষ্কার হচ্ছে, সব হচ্ছে, দেখবে ঠাকুর আসছে, ঠাকুরকে দেখবে। তো ঠাকুরকে দেখে, অবাক হয়ে দেখছে ঠাকুর কি বলে না বলে, সব শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে পড়ে। ওদের বাড়িতে আর আসতে ইচ্ছা করে না ঠাকুরকে ছেড়ে, ওখানেই ঘুমিয়ে পড়ে মাটিতে, শতরঞ্চিতে। তো বাড়িতে এসে বলে, বাবা মা জানো, এই ঠাকুর কিন্তু সেই ঠাকুর নয় আমরা যে ঠাকুর দেখি। এই ঠাকুরের মাথায় শিখির পাখা নেই, মানে ময়ূরের পাখা নেই, হাতে বাঁশি নেই, তারপরে ডমরু নেই, মাথায় জটা নেই, ত্রিশূল নেই, কিছুই নেই। মানুষের মতো ঠাকুর, মানুষের মতো, হ্যাঁ মানুষ ঠাকুর। আমাদের মতো খায়, গল্প করে, কথা বলে, তামাক খায়, সব খায়, কথা বলে, গল্প করে, আমাদেরই মতন মানুষ ঠাকুর। কিন্তু এত ভালো লাগে, ঠাকুরকে ছেড়ে আসতে ইচ্ছে করে না। তো ওদের বাবা মাদের ইচ্ছে ঠাকুর ওদের বাড়িতে আসবে। তখন আমরা বললে যদি না আসে, তো ওরা তো বন্ধু হয়ে গেছে ঠাকুরের, ননি, মাখন, ছানা, কানু সবাই বন্ধু হয়ে গেছে। তো বলছি কি তোমরা গিয়ে ঠাকুরকে বলবে। মানে বেশ, ঠাকুরকে বলেছে, ঠাকুর রাজি হয়েছে, ওদের বাড়িতে আসবে। খুব আনন্দ সবার, ঠাকুর আসবে বাড়িতে। বাড়িটাকে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে, যেখানে ঠাকুর বসবে, আসবে। বিছানাটায় খুব সুন্দর চাদর পেতেছে, তারপরে সেই ফুল দিয়ে সাজিয়েছে, বিছানার মধ্যে অনেক সুগন্ধি ফুল ছড়িয়ে দিয়েছে। আর সবাই মিলে মালা গেঁথেছে সারা দেওয়ালে, তারপরে দরজায় জানলায় সব মালা
টাঙিয়ে টাঙিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর মালা, বড় বড় ফুলদানিতে অনেক বড় বড় রজনীগন্ধার, সাদা রজনীগন্ধার স্টিকগুলো বড় বড় থোকা লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর গন্ধে, সুগন্ধে, ফুলের গন্ধে ভরে গেছে। ঠাকুর এসে দেখছেন, সব খুব ভালো লাগছে। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো এত সুন্দর করে সাজিয়েছে। ঠাকুর বলছে বিছানা ভরা ফুল, কোথায় বসবো? আর ওরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই যে খাটটা দেখিয়ে দিল, খাটে বসো। ঠাকুর ধপ করে বসে পড়লো, বাচ্চাদের মতন ধপ করে বসে পড়লো। আর সবাই মিলে ঠাকুরকে জড়িয়ে ধরেছে, কেউ পা ধরেছে এই পা, কেউ ওই পা ধরেছে, কেউ হাত ধরেছে, কেউ কোমর ধরেছে, পেট ধরেছে, এরকম করে করে ঠাকুরের কাছে আদর খাচ্ছে, গল্প শুনছে। সে সারা অমনি করে সব কাটলো। তারপরে বন্ধু তো এখন পরের দিন সকালবেলায় ওই পিকনিক করছে বাগানের মধ্যে। ওদের বড় বাগান, ফলের বাগান, ফুলের বাগান, অনেক ফুল গাছ আর পুকুরও আছে। পিকনিক করে ওরা, সবাই খুব ভালো এসরাজ বাজাতে পারে, তারপরে সেতার বাজায়, হারমোনিয়াম বাজিয়ে গান গায়, আবৃত্তি করে। তো ঠাকুরকে শোনায়, নাচ দেখায়, খুব ভালো লাগে ঠাকুরের। ওদের ব্যবহারগুলোও খুব ভালো, খুব সুন্দর করে কথা বলে। তো এবারে ওদের ইচ্ছে হলো, ঠাকুর চলো আমরা না সাঁতার কাটবো একদিন। বলে ঠিক আছে, ওদের পুকুর আছে, ঠাকুর সাঁতার কাটবে। ঠাকুর যে খুব ভালো সাঁতার জানে সেটা ওরা অত বুঝতে পারেনি। ওরা ভেবেছে ঠাকুর পারবে না আমাদের সঙ্গে, সাঁতারের কম্পিটিশান হবে, ঠাকুর আমাদের সঙ্গে পারবে না, ওরা ভেবে নিয়েছে। বন্ধু তো জলে নেমেছে। এবারে ঠাকুর না জলের উপর চিৎপটাং হয়ে এরকম করে চুপচাপ শুয়ে আছে। আর ওরা মজা করছে, সব ভাই বোনেরা হাত ধরে ধরে ঠাকুরের চারপাশে খালি ঘুরছে আর ঘুরছে আর ঘুরছে আর জল ছিটাচ্ছে। হ্যাঁ, জল ছিটাচ্ছে আর ঘুরছে খুব করে। তারপরে আবার কি করেছে, ওর পা ধরছে, হঠাৎ দেখে ঠাকুর নেই। কোথায় গেল ওই কিছুক্ষণ পর দেখে ওই কোনা দিয়ে ঠাকুর উঠেছে। হ্যাঁ, তো এইরকম অনেক মজা হচ্ছে ওদের। এই জল ছিটাচ্ছে, এই করছে, কেউ ওর পা ধরে টানছে, কেউ এরকম করে টানছে। ঠাকুর ঠাকুর দেখো 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 বলতে বলতে আবার এসে হাজির হলো। এরপরে অনেকক্ষণ হয়ে গেছে, এত মানে জলের হুড়ো পাড়ি করছে, একেবারে জল তোলপাড় করছে একেবারে পুকুরের জল। ওর মা এসে বলছে অনেকক্ষণ হয়ে গেছে, কিরে তোরা উঠলি না, উঠে আয় বলছি। আর ঠাকুর ওদের শিখিয়ে দিচ্ছে কি, বলে এই তো যাচ্ছি যাবো তো, এখন যাবি না কিন্তু খালি বলে এই তো যাচ্ছি। তো ঠাকুর তো ওদের শিখিয়ে দিল। ওরা বলছে এই তো যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি, আয় উঠে আয়, এই যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। তখন এই বললো এই যাচ্ছে, বলেই যাচ্ছে, আচ্ছা তাড়াতাড়ি আয় বলে ওর মা আবার ঘরে চলে গেল। আবার অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। হ্যাঁ, তারপরে ওর মা আবার এসছে, কিরে উঠে আসলি না? এই তো উঠছি মা। বলে উঠছি মা, এই যে ভোগ ঠান্ডা হয়ে গেল, ঠাকুরের ভোগ হবে, সবাই খাবে, ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠে আয় বলছি। এই তো যাচ্ছি তো মা, যাচ্ছি। তারা তো খালি যাচ্ছি বলে না, ওর মা একটা বাগান থেকে লাঠি নিয়ে এসে তেড়ে এসছে। এইবার তারা আমি হিড় করে টেনে জল থেকে উঠিয়ে আনবো। ও ঠাকুর, ছেলে মেয়েগুলো বলছে ঠাকুর মা তো খুব রেগে গেছে, এবার তো কি হবে, বলো কি হবে? বলে বল মাকে, বল যে মা তুমি আগে লাঠি ফেলো, বলো আর আমাদের মারবে না, তারপরে আমরা উঠবো। মা তুমি লাঠি ফেলো, আমাদের বলো আর মারবে না আমাদেরকে, তাহলে উঠবো। ও এই দুষ্টুমি হচ্ছে বুঝি, আচ্ছা নাও লাঠিটা ফেললাম বলে ফেলে দিয়ে উঠে আয় এবার, আর মারবো না বলে চলে গেল। তারপরে সবাই হাসতে হাসতে উঠে আসলো। আর ঠাকুরও বলছে তোমাকে দেখে ওরা ভয় অস্থির হয়ে যাচ্ছে, কেন তুমি ওরকম করছে, লাঠিটা ফেলো ঠিক উঠে আসবে। তারপর লাঠি ফেলে দিয়ে ওর মা রাগ করতে করতে চলে গেল ঘরে। তারপরে ঘরে গেল, তারপর ওরাও হাসতে হাসতে সব জামা কাপড় চিপে টিপে নিয়ে মুছে টুছে সব আবার শুকনো জামা পরে তারপরে গেল খেতে গেল। এইবারে সেদিন বিকেলবেলায় ওদের 3 বোনের জন্য না, ওর বাবা একটা 3 জনের জন্য 3টে শাড়ি এনেছে, কিন্তু কেউ পছন্দ করতে পারছে না কে কোনটা নেবে। ও বলে আমি এটা নেবো না, এটা মানাবে না, এটা নেবো না, মানাবে না। এবারে বিকেলবেলা এখন ঠাকুরের জন্য ওর মা ভোগ রান্না করছে, এই বিকেলে জল খাবার। তো আর ওই যে 2 বোন ননি আর মাখন, ওরা দুজন করছে ঠাকুরের কাছে, মায়ের সঙ্গে সাহায্য করছে মাকে। হ্যাঁ, তো সাহায্য করছে, তখন বলছে কি যে ছানা তো ছোটো মেয়ে, এসে চুপি চুপি ঠাকুরকে বলছে কি, ঠাকুর এই 3টে শাড়ির মধ্যে কোন শাড়িটা আমাকে মানাবে বলো দেখি।
তখন ঠাকুর দেখে বলে কি, নাও এইটা তোমাকে খুব ভালো লাগবে। ও আচ্ছা বলে রেখে দিল। তারপরেই বোনেরা আসলো, মা আসলো খাবার টাবার নিয়ে। তখন ছানা বলছে কি, ঠাকুর তুমি কে কোনটা নেবে শাড়িগুলো একটু পছন্দ করে দাও তো সবার হাতে। তো ওইটা তো ছানার জন্য রেখেই দিয়েছে ঠাকুর আগে, তো বাদ বাকি দুটো ওদের দুই বোনকে দিয়ে দিল। যেই দুই বোনকে দিয়ে দিল ঠাকুর, সঙ্গে সঙ্গে ছানা এই কাপড়টা নিয়ে বললো, তাহলে এটা আমারই থাক। কেন? ও তো চালাকি করে আগেই নিয়ে নিয়েছে না, ঠাকুরকে বলে দুষ্টুমি করেছিল। তো তখন ওর বোনেরা, তখন দিদিরা বুঝতে পারেনি, পরে বুঝেছিল তোমার এই চালাকি ছিল, আসলে তুমি আগেই পছন্দ করে রেখেছিলে নিজের শাড়িটা ঠাকুরকে দিয়ে। তো এইরকম ওরা বন্ধু হয়েছিল। এখন বন্ধুর এবারে তো ঠাকুর চলে গেলেন, কিন্তু খবর কি করে পাবো? চিঠি লিখতে হয়, তাহলে চিঠি লিখতে হবে তো। ঠাকুর কোথায় গেল? ঠাকুর তো মঠে চলে যায়, আসামে চলে যায়, অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, অন্য ভক্তদের বাড়ি যায়, অনেক জায়গায় যায়। তো চিঠি লিখতে হয়। এবারে ঠাকুর চিঠিতে ওদের নাম ননি, মাখন, ছানা, কানু। ঠাকুর কি লেখে বলো তো? স্নেহের নেনু, মেনু, ছেনু, কেনু। আবার চিঠিটা লিখলো যেন, আমারও না তোমাদের মতো দুধের দাঁত পড়ে যাচ্ছে। তোমার পড়েছে দুধের দাঁত? না, মনে হচ্ছে নড়ছে, ঠাকুরেরও নড়ছে। ঠাকুর বললো কি, আমারও না তোমাদের মতো দুধের দাঁত নড়ছে, যেন খুব ব্যথা। চিঠি লিখেছে। তারপরে লিখেছে, ইতি তোমাদের ঠাকুর বন্ধু। ঠাকুর বন্ধু, তোমারও ঠাকুর বন্ধু হয় না? হ্যাঁ, ঠাকুর বন্ধু। তো ওরা আবার চিঠি লিখলো। তারপর আবার ঠাকুর একটা চিঠিতে লিখছে, এবারে না জানো, সকালবেলায় আমি মুখ ধুতে গিয়ে দাঁতটা নিজে নিজেই পড়ে গেছে, একটুও ব্যথা হয়নি। এই খবরটাও ঠাকুর দিলেন। এবারে ননি ওরা লিখলো, মাখন, ছানা লিখলো যে, ঠাকুর বন্ধু, আমাদের না, আমরা তো ধর্মকর্ম করি, সংস্কৃত শিখি, গান বাজনা করি, সব আঁকা, অন্যান্য কাজও করি, সেলাই করি, স্কুলেও যাই, কিন্তু আমাদের খুব ইচ্ছে আমরা ইংরেজি স্কুলে পড়বো। তুমি একটু বাবাকে বলো না। তো সবার তখন বাবা ইংরেজি স্কুলে দিতে চাইতো না। হ্যাঁ, তো বাবাকে বলো না। কেন দিতে চাইতো না? তখন ইংরেজি স্কুলটা ওই ওদেরকে ঠিক পছন্দ করতো না, ওদেরকে ম্লেচ্ছ বলতো, ওরা খারাপ, ওরা আমাদের দেশটাকে এসে দখল করে নিয়েছে, আমাদের উপর অত্যাচার করে, ওদের কিছু করবো না। আমাদের দেশে সব আছে, আমাদের দেশে সংস্কৃত শিখবো, বাংলা শিখবো, আমাদের সব শিখবো। তো ঠাকুর বললো ঠিক আছে। তো ওর বাবাকে বললো, না ওরা যদি আমাদেরগুলোও সব ঠিক করে করে, তাহলে ওদেরটাও শিখতে অসুবিধা কোথায়? ওরা তো ছেলেমেয়েরা তো বলছেই আমরা সংস্কৃত শিখবো, শিখছি, ধর্মকর্ম করছি, রোজ আমরা সংঘ করি, রোজ অন্যান্য পূজা আর্চা করি, সংঘ তো কোনো সময় বাদ দিই না, সঙ্গে খুব শান্ত। এই যে আমরা সংঘ করি না, ঠাকুরের সামনে সবাই মিলে বসে গান কীর্তন করি না, ওটাকেই তো সংঘ বলে। তো সেই রকম ওরা সবাই মিলে বসে সংঘ করে, ঠাকুরের কাছে বসে ঠাকুরের স্তোত্র বন্দনা করতে হয়, জয়গুরু কীর্তন করতে হয়, এটা করতে হয়। তো ওরা বলছে আমরা সবসময় করি। তো সংস্কৃত খুব ভালো শিখেছি, শিখিও, আরও শিখবো, আর সব ভালো ভালো ধর্মগ্রন্থ পড়ি, আঁকা শিখি, গান শিখি, নাচ শিখি, সবই শিখি, কিন্তু ইংরেজি স্কুলে পড়তে চাই। ঠাকুরের বাবাকে চিঠি লিখলো, লিখে তারপরে ননি, মাখন, ছানাকে বললো, হ্যাঁ তোমাদের বাবা রাজি হয়েছেন, তোমাদেরকে ইংরেজি স্কুলে ভর্তি করে। আমরা শুনে নিলাম সেই ছোট্ট গল্পটি। আরও কিছু আমাদের এখনো শোনা আর জানার বাকি আছে, তার জন্য আমরা আবার ফিরে যাব আমাদের পূর্ববর্তী বক্তা মৌসুমী রায়ের কাছে। জয় গুরু। জয় গুরু। যতীন্দ্রনাথ দাদা একবার বড়দিনের ছুটিতে দুর্গাপুর আশ্রম, ঠাকুর তখন দুর্গাপুর আশ্রমে থাকতেন, সেখানে গেছেন এবং সেই সময় অরুণাচল আশ্রম থেকে দয়ানন্দ স্বামী, শ্রীমৎ দয়ানন্দ স্বামী একটি উৎসবে যোগদানের জন্য ঠাকুরকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং আশ্রমে তখন ঠাকুরের সঙ্গে চিদানন্দ মহারাজ ছিলেন। তো চিদানন্দ দাদা, ঠাকুর যাবেন তো ঠিকই আছে। তো যতীন্দ্রনাথ দাদাও বললেন যে ঠাকুর আমাকে নিয়ে চলে সঙ্গে। তো ঠাকুর বললেন ঠিক আছে। তো ঠিক হলো যে 3 জন মিলে যাবেন। তো গেলেন ওনারা, ট্রেনে করে যেমন যেতে হয় গেলেন এবং ওখানে ঠাকুরের আলাদা থাকার ঘর যেরকম হয় সমস্ত ব্যবস্থা খুব সুন্দর ছিল। এবং উৎসবের দিন সভা আরম্ভ হলো সকালে।
প্রথমেই উৎসবের শুরুতেই ঠাকুরকে ভগবানের একটি নাম গান করতে বলা হলো। ঠাকুরের প্রায়ই আমরা ভাব সমাধির কথা তিনি বলেছেন, আমরা শুনেছি যে ঠাকুরের প্রায় ভাব সমাধি হতো। তো এই যে যখনই ঠাকুরকে নাম গান ভগবানের নাম গান করতে বলা হলো, ওটা শুনেই ঠাকুরের ভাব এলো এবং কি হলো না, ঠোঁট দুটো ঠাকুরের কাঁপতে লাগলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি অতি কষ্টে বললেন, আমার মুখ দিয়ে ভগবানের নাম বাহির হয় না। এই কথা বলেই ঠাকুর কাঁদতে কাঁদতে তার ঘরের দিকে ছুটে গেলেন। চিদানন্দ দাদা, যতীন্দ্রনাথ দাদাও পেছন পেছন ছুটলেন এবং ঠাকুর কি করলেন না, ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন এবং বিছানায় পড়ে ছটপট করে কাঁদতে লাগলেন। সে কি কান্না! যতীন্দ্রনাথরা লিখছেন যে ঠাকুরের সে কি কান্না! লোকে কথায় বলে না, সে কান্না দেখলে পাষাণও গলে যায়। তো সেই ঠাকুরের কান্না দেখে মানে যতীন্দ্রনাথ দাদার হৃদয়ও মানে একদম ভেঙে গেল যে এইভাবে কেউ কাঁদতে পারে, ভাবে আপ্লুত হয়ে এইভাবে ছটপট করে কাঁদতে পারে। তো দেখে তিনি অবাক হয়ে গেলেন, বললেন এ যেন পাষাণও গলে যায়। দয়ানন্দ স্বামী পেছনে পেছনে ছুটে এসছেন, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। দরজা খুলে দেওয়ার জন্য তিনি ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু আমরা দরজা খুললাম না, মানে যতীন্দ্র দাদা দরজাটা খুললেন না। এবং তখন দয়ানন্দ স্বামী কি করলেন, লাথি মেরে দরজা ভেঙে দিলেন এবং ভেতরে প্রবেশ করে ঠাকুরকে জড়িয়ে ধরে উঠে বসালেন। এবং তখন দুজনেই কোলাকুলি এবং করে মেঝেতে গড়াগড়ি যেতে আরম্ভ করলো। সেই দৃশ্য দেখে যতীন্দ্রনাথ দাদা থ হয়ে গেলেন। দুজন স্বামীজি দুজনকে জড়িয়ে ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থায় কিছুক্ষণ চলল। তারপরেই ঠাকুর আবার কিছুক্ষণ বাদে, তার তো আলুথালু অবস্থা, কাপড় খুলে গেছে, কিছুক্ষণ পর নিজেই আবার কোমরে কাপড়টা বেঁধে আবার ছুটলেন সভায়। চারিদিকে তখন জয় গৌর নিত্যানন্দ ধ্বনি উঠেছে এবং সভায় নাম কীর্তন আরম্ভ হয়েছে। ঠাকুর নাচতে নাচতে ভাবস্থ হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন তাকে ধরাধরি করে আবার বিছানায় এনে রাখা হলো। ঠাকুরের কাছে চিদানন্দদা, আমি এবং দয়ানন্দ স্বামী এই 3 জন থাকলাম। কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া হলো না। চিদানন্দদা ঠাকুরকে বাতাস করতে লাগলেন। অনেকক্ষণ পর ঠাকুরের ভাব ভঙ্গ হলো। তখন দয়ানন্দ স্বামী বাইরে চলে গেলেন। ঠাকুরের সারা গায়ে ধুলো মাখা দেখে মনে হলো ছোট ছেলে যেন ধুলো খেলা করে এসে এখন মায়ের আদেশে ঘরে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য সব সময় লোকের ভিড় হতো এবং ঠাকুর সেই জন্য ওই পরিস্থিতিটা এড়ানোর জন্য একটা ফাঁকা জায়গায় গিয়ে বেড়াতে গেলেন, কিন্তু সেখানেও লোক জমে গেল। তখন তিনি আবার সেখান থেকে চলে এসে স্নান করতে গেলেন এবং ভোগ সমাপন্তে বিশ্রাম করলেন। তো এই হলো ঠাকুরের ভাব অবস্থা। মাঝে মাঝে এই ভাবন্মাদ দশা প্রায়ই তার মধ্যে জন্মাতো। ঠাকুর যখন কিছুক্ষণ ঠাকুর একদিন শিলচরের এক ধর্মসভায় গেছেন। ঠাকুরকে সেখানে সভাপতির আসনে বসিয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে, বক্তৃতা চলছে এবং সকলে যে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞেস করছে, ঠাকুর উত্তর দিচ্ছেন। কিছুক্ষণ ঠাকুর চুপ করে থাকলেন, দিয়ে কয়েকজন বললেন, ঠাকুর আপনি কিছু বলুন। ঠাকুর তখন বললেন, কি বলবো বলো। তখন তারা বললে যে ঠাকুর আপনার যা ইচ্ছে হয় বলুন। তো ঠাকুর তখন একটি খুব সুন্দর কথা বলেছিলেন, লিখেছেন যে সকলেই সুখ চায়, কিন্তু স্থায়ী সুখ কি করে লাভ করতে হয় সেটা অনেকেই জানে না। সেটা পেতে গেলে ধর্মকেই আশ্রয় করতে হয়। এই ছোট্ট কথাটি তিনি বলে তারপরে এর ব্যাখ্যা তিনি ঘন্টা 2 ধরে করেছিলেন এবং সকলে মুগ্ধ হয়ে সে ব্যাখ্যা শুনেছিল। কিন্তু এই যে একটি ছোট্ট কথা তিনি বলে গেলেন যে সুখ সবাই আমরা চাই, কিন্তু কি করলে স্থায়ী সুখ পেতে পারি আমরা তা আমরা জানি না। তাই সেক্ষেত্রে স্থায়ী সুখ পেতে গেলে ধর্মকে আশ্রয় করতে হবে। ঠাকুরের এই আজ্ঞা শিরোধার্য করলাম তার লেখা থেকে, যে অন্য কোথাও সুখ নেই, তোমার মাঝেই সুখ, তোমার মাঝেই আনন্দ। যা কিছু আছে, যা কিছু ভালোবাসা, ভালো লাগা, ভালো পাওয়া, সব কিছু তোমার মধ্যে। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সকল বক্তাকে, যাদের অনন্য সাধারণ উপস্থাপনা আমাদের আজ সমৃদ্ধ করেছে। ধন্যবাদ জানাই আজকে সকল নিগম বার্তার শুধু দর্শকবৃন্দকে।
নিগম বার্তার সাথে যুক্ত থাকার জন্য নিগম বার্তার ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক করে দিন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিগম বার্তার যে কোনো অনুষ্ঠান, যে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছায়। তাই দেরি না করে এখনই নিগম বার্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন নিগম বার্তার। আমরা আবার উপস্থিত হব আগামী সপ্তাহে একটি নতুন এপিসোড নিয়ে, একটি নতুন পর্ব নিয়ে, নতুন ঠাকুরের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। আজকের মতো নিগম বার্তা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। তবে শেষ করব আজকে একটি সঙ্গীত দিয়ে। সঙ্গীতটি উপস্থাপনা করেছেন সুব্রতা ঘোষ। এসো শ্যামল সুন্দর। জয়গুরু। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনু তব তাপহারা তৃষাহারা সঙ্গ। ছন্দেশে বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কন, বাজিবে কিঙ্কিনি, ঝঞ্ঝারিবে মঞ্জির, রুনু রুনু শ্যামল সুন্দর, ইসু শ্যামল সুন্দর, আনু তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।